আমি অয়ন। কাল 21শে জুলাই। গতবার এই 21শে জুলাইকে নিয়ে আজকে পর্যন্ত অর্থাৎ 20শে জুলাই কি অবস্থা দাঁড়িয়েছিল। বিভিন্ন জায়গায় ভিড়, তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা, যেমন গীতাঞ্জলি পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, শিয়ালদা স্টেশন এবং 21শে মঞ্চের দিন কিরকম ছিল 4টে উইন্ডোর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন 2025-এরই ছবি দেখুন, একের পর এক মিছিল আসছে, মঞ্চ তৈরি, সেখানে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সহ সেলিব্রিটিরা, তার সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকরা। আর 2026 2025-এ ফুলে ভরা ছিল, আজকে সেই ডাল খালি। আজকে গীতাঞ্জলি স্টেডিয়ামে কোনো ভিড় নেই, আজকে নেতাজি ইন্ডোরে তালা, কোনো ভিড় তো নেই। আজকে সেন্ট্রাল পার্কে 21-এর খেলা শেষ, রথের মেলা সেন্ট্রাল পার্কে, অর্থাৎ সল্টলেকের সেন্ট্রাল পার্কে, মানে যেটা বইমেলা প্রাঙ্গণ। কাল ছিল ফুলে ভরা, আজ হলো ডাল খালি। 20শে জুলাই 2025, আজ হলো ডাল খালি। দেখুন নেতাজি ইন্ডোর, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্কে ভিড় আছে। সেই ভিড় কিসের ভিড়? সেটা রথের মেলার ভিড়। দেখাবো সরাসরি, বিভিন্ন জায়গা থেকে দেখাবো। সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভিড়ে একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে গম গম করতো। ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন, গম গম করতো, আর এখন খান খান হয়ে গেছে। যে গম গম করতো যে জায়গাগুলো, সেগুলো এখন ফাঁকা, কারণ তৃণমূল ভেঙে খান খান। শিলিগুড়ি থেকে রয়েছেন পার্থপ্রতিম, কারণ এই শিলিগুড়ি থেকেও তো এখন বিভিন্ন দূরপাল্লার ট্রেন ছাড়ছে। সেই দূরপাল্লার ট্রেনগুলোতে একেবারে ভিড় থাকতো। সরাসরি চলে যাব সেন্ট্রাল পার্কে। বিশ্বজিৎ, গত কয়েক বছর ধরে আমরা সাংবাদিকতার অভিজ্ঞতায় বলতে পারি, এই সময়ে তুমি কভার করতে ডিম ভাতের আয়োজন করা হচ্ছে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থক হাজারে আসছেন। আজ ঠিক উল্টো ছবি। একদমই, কর্মীদের ভিড় নেই, কিন্তু ভিড় আছে। সেন্ট্রাল পার্কে একদম ফাঁকা নয়, ডাল খালি নয়, এখানে ভক্তদের ভিড় আছে। একটু ঘুরিয়ে দেখাবো যে সেই ডিম ভাত না থাকলেও পাপড়ি চাট আছে, ফুচকা আছে, আর এই ফুচকা পাপড়ি চাট সহ ভক্তদের ভিড় আছে। আর সেই ভক্তদের ভিড়ে মেলা আছে, মেলার খেলা আছে। খেলা অর্থাৎ 21শে জুলাইয়ের যে খেলা, সেই খেলা নেই, কিন্তু মেলার খেলা আছে, ভক্তদের ভিড় আছে, পাপড়ি চাট, ফুচকা সহ, জিলিপি সহ বিভিন্ন। তবে এখনো পর্যন্ত আমি পাঁপড় দেখলাম না, তবে আছে বিভিন্ন মিষ্টান্ন রয়েছে, বিভিন্ন কেনা বিকিকিনির নানা রকম আয়োজন, শাড়ি থেকে শুরু করে গয়না। আবার অন্যদিকে ভক্তিগীতি চলছে ভক্তদের জন্য। ভিড় নেই, ভক্তদের ভিড় আছে, পুণ্যার্থীদের ভিড় আছে। ডিম ভাত নেই, পাঁপড় আছে, জিলিপি আছে, শাড়ি আছে, গয়না আছে। অদ্ভুত ফারাক এই 21শে জুলাইয়ের, গত বছর থেকে আজকে 20শে জুলাই। এবার চলে যাব নেতাজি ইন্ডোর। এই নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম সেন্টার, সমস্ত কিছু অনুশীলন কেন্দ্র, ভেঙ্কটেশ্বর একেবারে ভিড়ে ঠিক করতো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। শুধু তাই নয়, তারা কেমন আছেন তার জন্য বিভিন্ন দলীয় নেতা তারা যেতেন সেখানে সমস্ত পর্যবেক্ষণ করতে। আজকে ঠিক 1 বছরের মধ্যে পালা বদল, মানে একেবারেই ভুল বদল। একদমই একেবারে শুনছান। আমি গত বছরও তুমি যেটা বলছিলে, গত বছর আমি ঠিক এই সময় এসছিলাম, সেখানে বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা তারা আসতো ভিড় জমাতো, এবং তুমি যেটা বলছিলে যে দলীয় নেতারা তারা আসতেন, তাদের কর্মী সমর্থকরা ঠিকভাবে রয়েছেন কিনা দেখভাল করতেন। এবং আজকের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এনআইএসের সামনে, শুধুমাত্র যারা নিরাপত্তা রক্ষী তারাই শুধু বসে রয়েছেন, তারা পাহারা দিচ্ছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এবং তুমি দেখতে পাচ্ছ, আমি কিছুক্ষণ আগেও কথা বলছিলাম অয়ন, তোমাকে প্রথমে একটু ছবিটা দেখাই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যদি ভেতরের ছবিটা দেখাই, যে মূল যে দরজা, এই মূল দরজা তুমি দেখতে পাচ্ছ যে বন্ধ হয়ে রয়েছে। শুধু বন্ধ হয়ে থাকাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে মূল দরজার সামনে একেবারে একটি বড় তালা রয়েছে, এবং অর্থাৎ
এখানে কিন্তু গত বছর যে ছবিটা থাকতো বা বিগত কয়েক বছর ধরে আমরা যে চেনা ছবি দেখে এসেছি সেই ছবি কিন্তু একেবারে পুরোপুরি বদলে গিয়েছে। শুনছেন একেবারে খাঁ খাঁ করছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে তিল ধারণের জায়গা থাকতো না, দলীয় ঠিক। কর্মীরা ভিড় হয়ে থাকতো, খাওয়া দাওয়ার এলাহি আয়োজন থাকতো, আজকের ছবিটা বদলে গেছে। একজন কর্মী আমাদের নিরাপত্তা রক্ষী একজন রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। তাদের সঙ্গে হয় একটু কথা বলি যে তিনিও গত বছর ছিলেন, তার কি অভিজ্ঞতা, তিনি যেটা বলছিলেন আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমার সঙ্গে রয়েছেন একজন নিরাপত্তা রক্ষী। যে ছবি তোমাকে দেখলাম একেবারে আমূল বদলে গেছে, কোনো কর্মী নেই, সমর্থক নেই, নেতাদের ভিড় তো নেই। গত বছর বিগত কয়েক বছরে আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে 21শে জুলাইয়ের আগের দিন কি ছবি থাকতো। এখানে প্রচুর ভিড় হতো, আর ভিড়ে রাজনৈতিক কর্মীরা সমর্থকরা সবাই আসতেন এবং এখানে প্রচণ্ড ভিড় হতো। এখানে একটা আমাদের এখানে মানে স্টে করতেন, তারপর কোথায় যেতেন, আমাদের নিরাপত্তার কাজ আমরা সেভাবে আমরা একদম ভিড় এবারে হতো, ছবি- প্রচুর এবার ভিড় হতো, ফাঁকা। কিন্তু সেই ভিড় এখন উধাও। তৃণমূল ভেঙে খান খান। এই তৃণমূল, মমতা তৃণমূল, কালীঘাট তৃণমূল, তারা এবার হাইকোর্টের নির্দেশে বিড়লা তারামণ্ডলের একপাশে তারা জায়গা পেয়েছেন। আগামীকাল 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বক্তব্য রাখবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বিড়লা তারামণ্ডলের, বিড়লা প্ল্যানেটেরিয়ামের সেই জায়গায় যেখানে মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে গিয়ে তিনি পরিদর্শন করলেন, মঞ্চ পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, দোলা সেন, এরা। কিন্তু বেশিরভাগ তৃণমূলের বিধায়ক সবাই চলে গেছেন নব তৃণমূলে, কাউন্সিলররা চলে গেছেন নব তৃণমূলে, সাংসদরা তারা এনসিপিআই গড়েছেন। এই এনসিপিআই আবার রাজঘাটে পালন করবেন 21শে জুলাইয়ের। আর শিলিগুড়ির কথা বলছিলাম, শিলিগুড়ি স্টেশনে এখন ঠিক করতো ভিড়, শুধু কালো মাথা আর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পতাকা। কারণ এখন কলকাতার জন্য প্রচুর ট্রেন ছাড়বে এই রাতে, তাই তিল ধারণের জায়গা থাকতো না এই সব দূরপাল্লার ট্রেনে। কথা বলবো সরাসরি শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, এনজেপি থেকে রয়েছেন পার্থ। কি ছবি দেখছো এখন? দেখো, তুমি যে কথা বলছিলে একেবারেই তাই। শাসনকালে ছিল 15 বছর, সেই সময় তো বটেই, তার আগের থেকেও হতো, তার আগেও 4-5 বছর আগের থেকেও কিন্তু এই 21শে জুলাইকে সামনে রেখে 19 এবং 20 জুলাই প্রতি বছর এই দুটো দিনে কিন্তু এনজেপি স্টেশনে তিল ধরনের জায়গা থাকতো না। একেবারে যদি আসাম সীমান্ত ধরি, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, যেদিকে জলপাইগুড়ি, পাহাড় থেকে প্রচুর কর্মী সমর্থক তারা নেমে আসতেন। তাদের গন্তব্য ছিল 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ, এবং তার জন্যই কিন্তু এনজেপি স্টেশনের বাইরে 2 থেকে 3খানা ক্যাম্প করা হতো। সেখান থেকে খাবার এবং পানীয় জল সরবরাহ করা হতো যারা বাইরের থেকে আসতেন প্রতিনিধিরা। এবং সকাল থেকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে যেত, এবং সকালে যে দুটো ট্রেন থাকে, হলদিবাড়ি এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস, এই দুটো ট্রেনে তো যেতই। এবং তারপর এই সন্ধ্যের পর থেকে একের পর এক ট্রেন ছাড়বে। আমরা জানি দার্জিলিং মেল, পদাতিক, একের পর এক ট্রেন ছাড়বে। এই সময়টা কিন্তু গোটা এনজেপি স্টেশন ঠিক করতে ফিরে। কিন্তু আজকে দেখাচ্ছি তোমাকে ছবি, একেবারে ফাঁকা, কোনো তৃণমূল কর্মী সমর্থকদের সকাল থেকে দেখা নেই, না আছে ঝান্ডা তৃণমূল কর্মী সমর্থকদের। এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমরা ঘুরে দেখলাম, কিন্তু কোনো জায়গায় একের পর এক ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু কোনো দেখা নেই। একেবারে এই সময়টা আমরা যারা যাত্রী, যারা আসবেন, যাদের পূর্ব নির্ধারিত সফর রয়েছে, তারাই শুধু আছেন, তাদেরই ভিড় আছে এনজেপিতে। এবার মালদার ছবি দেখাবো, আর তার আগে দেখাবো এনজেপির যাত্রীরা কি বলছেন, দেখুন। না, এখন তার সাথে অনেকটা আলাদা। এখন ওইরকম কোনো পার্টির কোনো ঝামেলা নাই, এখন গাড়িতে কোনো ঝামেলা নাই। সকাল থেকে কি লোকজন যাচ্ছে? গাড়িতে যাচ্ছে, কিন্তু পার্টির কোনো সমস্যা সেরকম বুঝতে পারি নাই। না, সেরকম কিছু দেখি নেই। মানে রাজ্যে পালাবদল হওয়ার সঙ্গে সঙ্গে সবই বদল হয়ে গেছে। যেরকম 21শে জুলাই একটা মানে আলাদা একটা সিস্টেম থাকতো, ওগুলো তো কিছুই নাই এই বছর। কোনো ক্যাম্পও নেই, না, কিচ্ছু নাই, কোনো ঝান্ডা নাই, কোনো মিছিল নাই, কিচ্ছু নাই। একেবারেই ফাঁকা, সবসময় ভিড় থাকতো, একদম ফাঁকা। তখন তো মানে লোকে যাওয়ার জন্য মানে সিট বুক হয়ে যেত, মানে যাওয়ার জন্য মানে ট্রেন মানে ফুল হয়ে যেত, উঠতে পারতো না। এখন ঠিক আছে। এবার মালদার ছবি দেখাবো। মালদায় আবার বলছি, হয়তো তৃণমূল কংগ্রেসের সেইভাবে ফল ভালো হতো না, কিন্তু মালদা থেকেও তৃণমূল কংগ্রেসের বহু নেতা তাদের কর্মী সমর্থকদের নিয়ে আসতেন 21শে জুলাই। আজকে মালদার সেই চেনা ভিড়ের ছবি উধাও। আমাদের প্রতিনিধি সেবকদেব শর্মার প্রতিবেদন দেখুন। আমি প্রায় ঘন্টাখানেক ধরে এখানে আছি। এর আগের বছরগুলোতে যে 21শে জুলাই বাইরে ক্যাম্প থাকে, প্রচুর লোকে
হুড়োহুড়ি দৌড়াদৌড়ি একটা উৎসব ভাব, ভালো মন্দ যাই ভাবুক, যেই ভেবে আসুক, কিন্তু এবার প্ল্যাটফর্ম ফাঁকা, বাইরে কোনো ক্যাম্প সিস্টেম নেই, কোনো আলোড়ন নেই। এখন তো কিছু বুঝতে পারছি না, স্টেশন তো নর্মালি আছে, আমাদেরও রিজার্ভেশন আছে, এখন ট্রেন এলে বুঝতে পারবো। এমনি ফাঁকা আছে, এবার সত্যি বলতে মনেও ছিল না। চিন্তা থাকতে হ্যাঁ, তা তো একটু থাকে রাস্তাঘাটে, যেবারে এখনো সেই উন্মাদনা নেই, এবার দেখা যাক আজকে কি হয়। এবার সেল কম হবে দুদিন, লোকজন যাচ্ছে না যে, না আমি তো কোনো ফ্ল্যাগ দেখিনি, কোনো লোক যাওয়া দেখিনি। খুব খারাপ বলতে গেলে যেটা হয়, যেটা হতে পারত দুদিনের জন্য, দু চার, হ্যাঁ এক্সট্রা সেলটা হয় না, লোকজন না গেলে কেমন করে হবে, দু চার পাঁচটা যে সেল বেশি হতে হবে না। আগামীকাল 21শে জুলাই কলকাতায় একটা ছেড়ে একাধিক কর্মসূচি তৃণমূল এবং কংগ্রেসের। অন্যান্য বছর তার আগের দিন অর্থাৎ আজ 20 জুলাই থেকেই মালদা টাউন স্টেশন কার্যত দখল হয়ে যেত, কারণ এখানে তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের ব্যাজ পরে বিভিন্ন ট্রেনে উঠতেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়া ট্রেন এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেন অন্যান্য বছর 20 জুলাই কিন্তু সাধারণ যারা যাত্রী তারা এখানে সফর করতে পারতেন না, এমনটাই তাদের অভিজ্ঞতা ছিল। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণই আলাদা। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন এখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের কলকাতা যাওয়ার ভিড় নেই, এখানে সাধারণ যাত্রীরাই যাচ্ছেন। এবং এই ট্রেনে কেউ কলকাতায় গেলেও বা সমাবেশের জন্য যাত্রীরা গেলেও তারাও কিন্তু কার্যত লুকিয়ে চুপিয়ে যাচ্ছেন। কারো ক্ষেত্রে ঝান্ডা নেই, কারো গলায় বা কারো বুকে পার্টির ব্যাজ নেই। সব মিলিয়ে এবার কিন্তু 20 জুলাই একদমই আলাদা ছবি মালদা টাউন স্টেশনে, যেখানে তৃণমূলের কোন রকম কর্মী সমর্থককে দেখা যাচ্ছে না যারা কলকাতাগামী ট্রেনে উঠছেন। ক্যামেরায় লিপেশ হালদার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। আর তৃণমূল ভেঙে খান চারটি জায়গায় এবার 21শে স্মরণ। 21শে স্মরণ হবে বিড়লা তারামণ্ডলের কাছে, সেখানে মঞ্চ বাঁধা হয়েছে মমতা তৃণমূলের পক্ষ থেকে, হাইকোর্টের নির্দেশ অবশ্যই। 2500 মাত্র জমায়েতের টার্গেট দেওয়া হয়েছে। এরপরে দেখাবো নব তৃণমূল। তারা কোথায়? তারা 21শে জুলাই করবে মেয়ো রোডে, গান্ধী মূর্তির নিচে, গান্ধী মূর্তির সামনে। আরো একটা শহীদ মিনারে প্রদেশ কংগ্রেস করবে। 21শে জুলাই শহীদ স্মরণ, প্রদেশ কংগ্রেস করবে শহীদ মিনারে। আর এনসিপিআই, তৃণমূলের 20 জন সাংসদ যে দলে যোগ দিয়েছেন, যে দল এনডিএর সঙ্গে বসবে, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের এনসিপিআই, তারা রাজঘাটে শহীদ স্মরণ করবেন কাল 21শে জুলাই। এইভাবেই 21শে জুলাইয়ের চারটে ভাগ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিড়লা তারামণ্ডলে গেলেন। এই মঞ্চ বাঁধা হয়েছে, এই মঞ্চেই দেখতে গেলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষণে গেলেন। এর আগের বছর পর্যন্ত কয়েক বছর ধরে তিনি গেছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চে। এবার এই প্রথম হাইকোর্টের নির্দেশে বিড়লা তারামণ্ডলের কাছে একটি জায়গায় করা হয়েছে এই মঞ্চ। 2500 জমায়েতের টার্গেট দেওয়া হয়েছে এবং 2500-এর বেশি জমায়েত করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেলেন। অনেক কর্মী, অনেক সম্পত্তি করার মানুষ, অনেক সাধারণ মানুষ এই দিনটা ধর্মতলায় যেতে, আমরা ধর্মতলায় পারমিশন চেয়েছিলাম, দেওয়া হয়নি। আমরা রেড রোডে চেয়েছিলাম, দেওয়া হয়নি। আমরা মেয়র রোডে চেয়েছিলাম, দেওয়া হয়নি। মানুষের সাথে থাকবো, কর্মীদের সাথে থাকবো। আপনাদের সকলকে আগামীকাল 11টার মধ্যে এখানে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। নব তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। শোনা যাচ্ছে আপনারা একটা বিশেষ ব্যাচ দেবেন যারা আসবে। আমি ঠিক এটা জানি না, এটা আমাদের রাজ্যের এক ধরনের মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া তো শুধু নেই, নানান ধরনের ডিজিটাল মিডিয়া আছে। এই ডিজিটাল মিডিয়ারও কারোর মধ্যে
কয়লা, বালি, ডোলোমাইট, গরু এগুলোর টাকা আছে, এদের টাকাও কোথায় গেছে সব তদন্ত হবে। আমি তো বলেছি, আমি তো দিল্লি থেকে ঘুরে এলাম, আবার যাব। তো এগুলো শহীদ সমাবেশটা হয়ে যাক, বিধানসভা শেষ হোক। তো এই যে নানান ধরনের গল্প সে যারা করছেন তারা তাদের দায় নিতে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কার্যত বলা চলে আপনাদের টিমের প্রথম কোনো বড় রাজনৈতিক সমাবেশ হতে চলেছে, কি বার্তা রাখবেন? আমরা যা বলবো, আমাদের তো দেখেছেন শুধু সভাপতির নাম আছে, অল ইন্ডিয়া চেয়ারপারসন, তিনি মিটিং এর সভাপতি। মনীষীদের ছবি আছে। হ্যাঁ, কার ছবি আছে? জাতির জনকের ছবি রয়েছে মহাত্মা গান্ধীর, আমাদের সংবিধানের প্রণেতাদের মধ্যে যিনি যাকে প্রাণপুরুষ মনে করা হয় বাবা সাহেব বি আর আম্বেদকরের ছবি রয়েছে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে, এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি রয়েছে। তো এবং শহীদদের নাম রয়েছে, ভালো করে দেখবেন, ওটা শহীদদের সবার নাম রয়েছে। এবার আমরা যা বলবো, আমাদের কোনো প্রধান বক্তা নেই, আমরা একটা কালেকটিভ। তো প্রধান বক্তা যদি জানতে চান, উত্তর হচ্ছে কালেকটিভ। বাংলায় বাংলা বাধ্যতামূলক। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন বাঙালিয়ানায়, দেখুন। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। বাংলার মাটিতে গুরুত্ব পাবে বাঙালি অস্মিতা। ক্ষমতা এসে তা বারবারই স্পষ্ট করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, রাজ্যে এবার থেকে সমস্ত সরকারি কাজকর্ম বাংলা ভাষাতেই হবে। অভ্যন্তরীণ সমস্ত সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, বিজ্ঞপ্তি লেখা হবে বাংলায়। কেন্দ্র বা অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্ব পাবে হিন্দি ভাষা। 1 সেপ্টেম্বর থেকেই চালু হবে নয়া ব্যবস্থা। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলি বারবারই দাবি করত বিজেপি গোবলয়ের দল, হিন্দি ভাষীদের দল। বিজেপি ক্ষমতা এলে বাঙালিদের ওপর গোবলয় সংস্কৃতি চাপিয়ে দেবে, হিন্দি চাপিয়ে দেবে। কোণঠাসা হবে বাংলা, কোণঠাসা হবে বাঙালি অস্মিতা। অনেকের মতে বাংলায় ক্ষমতা এসেই বিরোধীদের এই প্রচারকে ভেঙে খান খান করে দিল বিজেপি। এবার বাংলায় সরকারি কাজ হবে বাংলা ভাষাতেই। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষার মর্যাদা এতে রক্ষিত হবে এবং আরো একটু উঠে উঠবে। বাংলা ভাষাতেই কাজকর্ম হওয়া উচিত। এটা তো ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অনেকগুলো কাজ করতে হবে, ভাবতে হবে যে কোন বাংলা, সাধু বাংলা না চলিত বাংলা। বেশ, আমি ধরে নিচ্ছি চলিত বাংলা হবে, কিন্তু সব সরকারি কর্মচারী চলিত বাংলা স্বচ্ছন্দ কিনা এ সম্বন্ধে আমার মনে হয় একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়।
এই সিদ্ধান্ত যে রাজ্য সরকার গ্রহণ করেছেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তাকে আমি সাধুবাদ জানাই এবং এই কাজটি অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। এর ফলে আমাদের বাংলা ভাষী যে পশ্চিমবঙ্গবাসী রয়েছি তারা প্রত্যেকে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা কিনা মাতৃভাষা বাংলা ভাষা থেকে দিনে দিনে বিচ্যুত হচ্ছেন, তারা আবার মাতৃভাষায় ফিরবেন, মাতৃভাষার গুরুত্বকে অনুভব করবেন। পশ্চিমবঙ্গে থেকে কেন আমি বাংলা ভাষাকে অগ্রাধিকার দেব না, তাই নিয়ে নিজের মতো করে অনেক সংগ্রাম লড়েছি। ভাষা হচ্ছে একটা বহমান নদীর মতো, যে কোনো ভাষা বেঁচে থাকে চর্চার মাধ্যমে। ব্রিটিশরা ভারত থেকে বিদায় নিয়েছে 1947 সালে। এরপর প্রায় 8 দশক কেটে গিয়েছে। অনেকের মতে এখনো সেই কলোনিয়াল হ্যাংওভার রয়ে গিয়েছে আমাদের রাজ্যের সরকারি কর্মপদ্ধতিতে। ইংরেজিতে চিঠি, ইংরেজিতে বিজ্ঞপ্তি। শাসক বদলালেও অভ্যাস বদলায়নি। দেশের একাধিক শহর রাজ্য সেই হ্যাংওভার কাটিয়ে উঠেছে। ব্রিটিশদের হাতে তৈরি শহর মুম্বাই। মহারাষ্ট্রে এখন সরকারি কাজকর্ম হয় মারাঠি ভাষায়। ব্রিটিশদের হাতে তৈরি আরেক শহর চেন্নাই। তামিলনাড়ুতে এখন সরকারি কাজ হয় তামিল ভাষায়। এবার বদলাচ্ছে বাংলাও। যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এতটা সময় লাগলো কেন? আজ বিজেপি যেটা পারছে সেটা বাকিরা পারল না কেন? বাংলার বিজেপি সরকারের এই উদ্যোগ শুধুমাত্র বাঙালি অস্মিতা রক্ষার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, এর আরও একটা দিক আছে। অনেকে বলছেন এই সিদ্ধান্ত ফৌজদারি মামলার ছবিটাই বদলে দেবে। অনেকেই প্রাথমিক অভিযোগপত্র বাংলায় লেখেন। বাংলায় লেখা সে অভিযোগপত্রের ভিত্তিতে এফআইআর লেখা হয় ইংরেজিতে। অনুবাদের সময় অনেক ক্ষেত্রে অভিযোগের মানে বদলে যায়। অভিযোগ লঘু বা গুরুতর হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যা প্রভাব ফেলে ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়ায়। বাংলায় এফআইআর লেখা হলে অভিযোগের গুরুত্ব বদলের সম্ভাবনা নেই। ইংলিশ অনেকে বুঝতে অসুবিধা হয়, অনেকের পড়তে অসুবিধা হয়, ফলে ওনার বিরুদ্ধে কি আছে বা অপর পক্ষ থেকে কি নথি হয়েছে সেটা অনেক সময় ওনারা বুঝতে পারেন না। তো এই ক্ষেত্রে এই পার্টিকুলার সিদ্ধান্তকে খুব স্বাগত জানাচ্ছি। এই কারণেই তার নিজস্ব মাতৃভাষাতেই যদি তার ডকুমেন্ট তিনি দেখতে পান, তাহলে আমার মনে হয় তার বুঝতে অনেকটা সুবিধা হবে এবং এই যে আইনি পরিভাষাগুলো সেটা অনেক সরলতর হবে। বাংলা ভাষা বাঙালির ভাষা, সেই ভাষাতেই ভাবনা, সেই ভাষাতেই আবেগ, এবার সেই ভাষাতেই সরকারি কাজ। বিজেপির বাংলায় বাংলাকে গুরুত্ব। নিউজ 18 বাংলা। 1993 সালের 21শে জুলাই কি হয়েছিল? কেন গুলি চালিয়েছিল পুলিশ? কেন 13 জনের মৃত্যু হয়েছিল যুব কংগ্রেস কর্মীর? এই 21শে জুলাই নিয়ে তদন্ত হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং 2017 সাল থেকে তার ধামাচাপা পড়ে রাখার অভিযোগ। তৃণমূল আমলে তা ধামাচাপা পড়েছিল বলে অভিযোগ। এবার বিধানসভায় আজকে সেই ফাইল প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মমতাকে টার্গেট। আগামীকাল 21শে জুলাই, এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক কিছু করে নিয়েছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না?
তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকনসে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। 1993 সালের 21শে জুলাই যে 13 জন শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে একটি পরিবার বরানগরের। তারা বলছেন তদন্ত নতুন করে হোক, তারা এফআইআর করতে চান নতুন করে। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, তারাও কি বঞ্চিত এই কয়েক বছরে? কি বলছেন, কি অভিযোগ তাদের? দেখো আনন্দা, 21শে জুলাইয়ের এই যে শহীদ পরিবারের মধ্যে বিশ্বনাথ রায় বরানগরের বাসিন্দা, সেই শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তারা 2024 সাল থেকে এই শহীদ যে অনুষ্ঠান 21শে জুলাই, সেই অনুষ্ঠানে কিন্তু তারা যাওয়া বন্ধ করে দিয়েছেন। কারণ তারা কিন্তু সেই জায়গা থেকে কোনো সম্মান পাচ্ছিলেন না। পাশাপাশি আজকে যখন মুখ্যমন্ত্রী বলেছেন যে তদন্ত চালু করা হবে, সেই জায়গা থেকে তারা কিন্তু সেই জায়গা থেকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। সেই জায়গা থেকে তারা নতুন করে তার যে বাবার যে মৃত্যু, সেই মৃত্যু তদন্তের এফআইআর নতুন করে করতে চাইছেন, এমনটাই তাদের পরিবার তরফ থেকে দাবি করা হয়। কার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছেন, এফআইআর করতে চাইছেন, কিছু বলেছেন? তখন সেই সময় যারা গুলি চালিয়েছিল এবং সেই সময় যারা পুলিশ কর্মী ছিলেন এবং এই যে তৎকালীন স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্ত, তাদের বিরুদ্ধে মূলত এফআইআর করতে চাইছেন, এমনটা কিন্তু জানিয়েছেন। দেখা যাক নতুন করে এফআইআর করে কি বিচার পাচ্ছেন। 21শে জুলাই যে গুলি চালানো হলো, 13 জন মারা গেল, 75 রাউন্ড গুলি চললো। ওনার গুলি চলেনি, কিন্তু ওনার বন্দুকের বাঁট চলেছে, ওনার বেলা গুলিটা শেষ হয়ে গেছে। তার মধ্যে এখানে তো একটা রহস্য তো ঢুকেই রয়েছে, যে রক্ত দিয়ে গভর্নমেন্টটা হলো, তাদেরও টাকা চুরি করেছে। আমরা টাকার প্রতি কোনো মায়া নেই, উনি চিরকাল রক্তের রাজনীতি। আজকে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন 220 দিনের মধ্যে কি করতে হয়, তাকে শিখিয়ে দিলেন। আপনারা কি এফআইআর করবেন? আমরা এফআইআর করবই, টাকার জন্য নয়, অন্যায়ের বিচার চাওয়ার জন্য। আমার পরিবারের তরফ থেকে আমি জোর হাতে তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি একটা সত্যির কাজ করেছেন।